শুরু করতে চলেছি আজকের ক্লাস। দেখো নবম শ্রেণীর নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প শুরু করছি। শুরুই হচ্ছে দেখো কি বলে, দিনটা ভারী বিশ্রী। এটা কিন্তু প্রশ্ন আসে যে নিরুদ্দেশ গল্পের শুরু কি কথা দিয়ে, দিনটা ভারী বিশ্রী। আবার আসতে পারে যে দিনটা ভারী বিশ্রী এটা কোন গল্পের শুরুতে আছে। নিরুদ্দেশ দাম অপশানে দিয়ে দিল নিরুদ্দেশ, দাম, ইলিয়াস, নিচে দিয়ে দিল কোনোটিই নয়। উত্তর হবে দিনটা ভারী বিশ্রী হলো নিরুদ্দেশ গল্পের অংশ। শুরু হচ্ছে, দেখো দিনটা সেদিন ভারী বিশ্রী ছিল। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। মানে কি, শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নেই। বৃষ্টি ঠিক যে পড়ছে সেটাও নয়, কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ কিন্তু মেঘে ছেয়ে আছে। মেঘাচ্ছন্ন মানে কি, মেঘে আচ্ছন্ন হয়ে থাকা। ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। তাহলে নিরুদ্দেশের বিজ্ঞাপনে কটা নিরুদ্দেশের কথা ছিল? বিজ্ঞাপনে সাতটা। কটা ছিল? 7টা। আচ্ছা, সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। আর সমস্তই কি হয়েছে? সমস্তই নিশ্চল স্তব্ধ। বলছে সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করলো না। যেমন বসেছিল তেমনি উদাসীনভাবে সে বসেছিল এবং কি করছিল? হাতে সিগারেট ছিল, সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। আর সমস্তই নিশ্চল স্তব্ধ, চারিদিকে স্তব্ধ হয়ে গেল। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরেও চাপিয়া ধরিয়াছে। বাইরে একটা অসারতা আছে, তো অসার হয়ে গেছে, সেটা যেন আমাদের মনে এসে চেপে ধরেছে। নেহাত কে বলছেন? গল্পকথক বলছেন। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনই আরম্ভ করিলাম। কথা শুরু করলেন গল্পকথক। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? পাঠকের উদ্দেশ্যে বলছেন উনি, কি ছেলে হয়তো রাত করে থিয়েটারে দেখে বাড়ি ফিরছে, মানে উনি সোমেশকে বলছেন, পাঠকের উদ্দেশ্যে হলেও সোমেশকে বলছেন উনি, যে কি হয় অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো? সোমেশ ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু, মানে ছেলের খোঁজ করছে বাবা। তোমার গুণধর পুত্রটি তার স্ত্রীকে বলছেন, লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, চুপ করে থাকেন। তিনি চুপ করেই আছেন। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমরা। তো লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পিড়াপিড়িতে টাকা কটা বের করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা চলে যান। এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না। আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামখুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেবো বাবা এই কথাগুলো তার পুত্রকে বলছে। আচ্ছা, এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হলো। ছেলে অত্যন্ত অভিমানী হয়ে গেল। সে কী করলো? সে বাবার আদেশ তৎক্ষণাৎ বেরিয়ে যেতেই উদ্যত হলো আদেশ পালন করতে। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বললেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এমন বলো? পরে বললেই তো হতো। বাবা এবার মায়ের উপর মারমুখী হয়ে ওঠেন।
তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, তোমার আশকারাতেই তো যত কিছু এই বার উচ্ছন্নে গেছে। মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মায়ের কান্না মা আবার কি কান্নায় উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম, এবেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? এটা বাবা বলছে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। কি ব্যাপারটা বলো তো? এখানে বলা হচ্ছে যে ছেলেটা নিরুদ্দেশে গেছে, যার সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেই বিজ্ঞাপনগুলো কীরকম মানে কেমন কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে দেখো। সেই একটা ফ্যামিলিকে বলা হচ্ছে সেখানে বাবা মা আর ছেলে আছে। ছেলের প্রতি বাবা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত কেন হচ্ছে? গুণধর ছেলে এই নানা রকম কথাগুলো বলছে। তখন মা কিন্তু কোন দিক সামলাবে বুঝতে পারছে না। সাধারণত ফ্যামিলিতে যেরকম হয়ে থাকে বাবা মা ছেলের মধ্যে, সেই ঘটনা মানে সেই যে সব মানে ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে বা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে তোমার বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। মানে রাগ হয়েছে ছেলের তার বাবার উপর, সে বাড়ি ছেড়ে তার বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। মায়ের কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো? বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। এক ঘটনা মানে গল্প বলছে আর কি। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলে পণ করেছেন। তাহলে দেখো এখানে সোমেশ তো কোনো কৌতূহল, এখানে দেখো প্রথমে বলেছিল সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করেনি, যেমন বসেছিল তেমন বসেছিল। চারিদিকে নিস্তব্ধতা ছিল এবং গল্পকথক কথাটা কিন্তু শুরু করে। গল্পকথক যখন ঘটনাগুলো বলতে শুরু করে তখন এই ঘটনা কিন্তু গল্পকথক বলছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথমের দিকের ঘটনাটা কে বলেছে? উত্তর হবে গল্পকথক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে বলছে মায়ের কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো? বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। না আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। মানে আর তো খুঁজে পাচ্ছে না তার ছেলেকে, সেই কারণে সে গেল খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই খবরটা বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন? আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? বুঝতে পেরেছ? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। মানে খবরের কাগজের অফিসে দুজন লোক ছিল। প্রথমজনকে বলার পর সে বলছে যে যখন খবরটা ছাপতে চায় তখন বলেছে, কেন আমরা কি এতদিন রামযাত্রা বের করেছি? পাশের জন বলেছে যে কি বলতে চান ভদ্রলোক সেটাই তো আগে শুনুন, তারপর বলবেন। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কী দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? আপনি কি চেহারার বর্ণনা দিতে চান আপনার ছেলের, নাকি ফিরে আসবার অনুরোধ দিতে চান? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, লিখে নিন। লিখে? বাবার মুখে বিপদগ্রস্তভাবে লিখে দিতে বলেছে বাবাকে। বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়া পরবশরে বলে, আচ্ছা আমরা লিখে দেবোক্ষণ, আপনি শুধু নামটামগুলো লিখে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করলেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেবো যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন।
আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রুসজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির হয়ে গেছে। ও অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, অনুতপ্ত হয়ে যে সে বাড়িতে এসেছে ফিরে, সেটা কিন্তু একদম মনে করো না। যে গল্প বলছেন তিনি কিন্তু বলছেন যে যাকে বলছেন তাকে বলছেন যে তুমি অনুতপ্ত হয়ে যে ছেলেটা ফিরে এসেছে সেটা কিন্তু মনে করো না। সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই হয়েছিস, কোনো ছেলে যে কেন কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস, কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস। মানে বাবার কথা বলছেন আর কি। ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন মানে ছেলেকে বলছেন, মা বলছেন ছেলেকে, উনি তেজ করে চলে যাবেন কাকে বলা হয়েছে, ছেলেকে বলছে মা। আচ্ছা, বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলে, আর বকাবকি কেন। মা ধমক দিয়ে বলেন, তুমি দেখো, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসে এই গল্পকথ বলছে এই রকম ধরনের বিজ্ঞাপনের ইতিহাসগুলো এই রকম, যে এলো এই রকম বিজ্ঞাপনটা ছাপার আগেই কি হলো, ছেলে বাড়ি ফিরে এলো, কি হয়েছে, রাগারাগি হয়েছে বাবা মার সাথে, সে তার বন্ধুর বাড়িতে রাগ করে চলে গেছে, এই রকম ধরনের বিজ্ঞাপন, তো হাসি পেয়ে যায় গল্পকথক বলছে। তখন এবার দেখো সোমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে, সবেমাত্র গল্প শুনে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, এটা পাঠকের উদ্দেশ্যে গল্পকথক বলছেন। একবার একটু নড়িয়া বসিতেই তাহাকে দেখা যায় নাই। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো, মিছামিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, ট্র্যাজেডি নিশ্চয়ই আছে, অনেকে আবার ফেরেও না, কখনো কখনো সত্যিই যে যায় সে আর ফেরে না, এই কথাই বলছে গল্পকথক। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ঙ্কর একটা ট্র্যাজেডির কথা আমি জানি। বলছে এমন আমি একটা ঘটনা জানি, সে ফিরেও এসেছে, কিন্তু ভয়ানক এক ট্র্যাজেডি। কেমন? আমি উৎসুকভাবে তার দিকে চাইয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বাহিরে এতক্ষণ বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে, কাঁচের শাঁসির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে, মনে হইতেছে যেন আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। তাহলে বৃষ্টির ফলে এই মানে কাঁচের পাল্লা দেওয়া ছিল, জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরে কি আছে, বৃষ্টি হচ্ছে এবং তারা ভেতরের ঘরে বসে আছে, যেন মনে হচ্ছে সমস্ত পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এক ঘরে বসে আছে। যাই হোক, পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, সোমেশ বলছে গল্পকথককে, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন না সম্পূর্ণ একটি ইতিহাস, দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যিই যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সেই বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের বিজ্ঞাপনই ছিল। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। দেখো অস্পষ্ট আড়ষ্ট ভাষা ছিল কার, মানে প্রথম যে বিজ্ঞাপনটা যখন বাবা দিতে গিয়েছিল সেখানে কি ছিল, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কী যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। তাহলে ওটা ছিল মায়ের কাতর অনুরোধ যাতে ছেলে ফিরে আসে, এমন বিজ্ঞাপন ছিল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না, পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। বলছে শোভন, এখন যদি তুমি না আসো তাহলে কিন্তু তোমার মাকে তুমি দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা ছিল। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ
হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। বলছে দেখো বিজ্ঞাপন ক্রমশত মানে দিনের পর দিন বিজ্ঞাপন চেঞ্জ হচ্ছে। এবার শোভনের হৃদয় বুঝি গলল না, এত বিজ্ঞাপন তার বাবা মা দিল ফিরে আসার জন্য, কিন্তু শোভনের হৃদয় গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবেই চলছে, যেমন বিজ্ঞাপন চলার তেমনই বিজ্ঞাপন চলছিল, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার কাতর স্বরে মানে তার স্বরে কাতরতা, যে সে তিনি কাতর হয়ে উঠেছেন, শুধু কাতরতা নয় একান্ত দুর্বলও হয়ে গেছেন যে শোভন জানো না আমাদের কেমন করে দিন কাটছে, এসো আর আমাদের দুঃখ দিও না। এইরকমভাবে বিজ্ঞাপন চলছে। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ করে কিছু লেখা নাই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ এক বৎসর তার কোনো সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। তার বাবা দিয়েছে যে এই ধরনের একটা চেহারার এই রকম বয়সের একটা ছেলে ছবি দিয়ে দিয়েছে, সন্ধান যদি কেউ দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে। আজকে আমি এই পর্যন্তই পড়াবো, পরের ক্লাসে থাকবে পরের অংশটুকু। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো নিয়মিত। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।